লেখিকা দেবযানী করের এভাবেও সুখী হওয়া যায়। মাত্র 6 দিন আগে বিদেশ থেকে ফিরেছে রজত। 1 মাসের ছুটি নিয়ে প্রতি বছরই একবার করে আসে সে দেশে বাবার সাথে দেখা করতে। মা 4 বছর হয়েছে গত হয়েছে। হঠাৎ করে নিউমোনিয়া হয়ে মাত্র 7 দিনের জ্বরে রজত এসে পৌঁছানোর আগেই। শিখা থাকতে বাবা মা একবারই গিয়েছিল বেড়াতে রজতের কাছে। মা মারা যাবার পর অনেক করে বলেও বাবাকে তার কাছে নিয়ে যেতে পারেনি রজত। তারপর থেকে দেশে এলেই বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে তার। যদিও বাবা রয়েছেন, তবে বাবা বরাবরই একটু শান্ত প্রকৃতির। নিজের ছকবাঁধা কাজের মধ্যে দিয়ে সময় কাটিয়ে দেন। সামান্য বাজারঘাট, বাগানের পরিচর্যা, রোজকার কাগজ এবং নানান ধরনের ধর্মীয় বইপত্র পড়ে। আর সন্ধে হলে প্রায় রোজই বাড়ির কাছেই এক রামকৃষ্ণ মিশনে গিয়ে সন্ধ্যারতি ও ধর্ম সংক্রান্ত কথাবার্তা যোগ দিয়ে ঘন্টা 2 পরে বাড়ি ফিরে টিভি নিউজ দেখে ও সামান্য ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়েন। এভাবেই গতানুগতিক জীবনটাকে বয়ে নিয়ে চলেন উনি। মা মারা যাওয়ার পর থেকেই বাবা যেন আরও বেশি চুপচাপ হয়ে গেছেন। রজতের সাথেও বিশেষ কথা হয় না ওনার। ওদিকে যমুনা দিদাও বয়সের ভারে অনেকটাই ধীর স্থির ও দুর্বল হয়ে পড়েছেন। রজত হওয়ার পর থেকেই এই যমুনা দিদাকে রাখা হয়েছিল। ছোট্ট থেকে দেখা এই যমুনা দিদার কাছেই ছিল তার যত আবদার, ফাই ফরমাস আর অভিযোগ। আজ রবিবার বিকেলের দিকে ঋতু মাসির সাথে দেখা করতে যাবে রজত। রাতে একেবারে খাওয়া দাওয়া করেই বাড়ি ফিরবে সে। বাড়িতে দুটো কাগজ রাখা হয়, এক টাইমস অফ ইন্ডিয়া আর একটা আনন্দবাজার পত্রিকা। বাংলা কাগজগুলোতে এত সুন্দর মুখরোচক খবর সাজানো থাকে যে দেশে এসে বাংলা কাগজ পড়তে রজতের ভীষণই ভালো লাগে। সকালের চা খেতে খেতে রবিবারের কাগজের পাতা উল্টাতে থাকে সে। হঠাৎই একটা বিজ্ঞাপনের দিকে চোখ পড়তেই থমকে উঠল। হেডলাইনে লেখা রয়েছে দাম্পত্য মিলন কেন্দ্র, 100% গ্যারান্টি। নিচে লেখা মনের মিল হলো না, সম্পর্ক ভেঙে গেল? একদম ভেঙে পড়বেন না, এখানে চলে আসুন আর সত্যিকারের মনের মানুষ খুঁজে নিন, একদম আপনার মনের মতন। উপভোগ করুন সুখী দাম্পত্য জীবন সারাটা জীবন ধরে। এরপর যথারীতি নাম, ঠিকানা ও ফোন নাম্বার। বিজ্ঞাপনটা 3-4 বার পড়ার পর রজত সাংঘাতিকভাবে কৌতূহলী হয়ে উঠল। কি ব্যাপার, মনের মিলের দ্বারা সুখী দাম্পত্য জীবন, তা আবার 100% গ্যারান্টি? শিখাকে যদিও আজ থেকে 15 বছর আগে ডিভোর্স করেছে, সে তবুও কখনো সখনো কোনো ব্যাপারে হোঁচট খেলে শিখার কথা যে তার মনে পড়ে না তা নয়। ডিভোর্সের পরপরই বিদেশের হিতাকাঙ্ক্ষী বন্ধুরা এবং বয়সে বড় দাদা বৌদিরা চেষ্টা করেছিল রজতের বিয়ে দেবার অন্যত্র, কিন্তু নানা কারণে তার হয়ে ওঠেনি। একটু জ্বর তো ছিলই, তাই হয়তো আর হয়ে ওঠেনি। ডিভোর্স হতেই ওদের একমাত্র মেয়ে কুহুকে নিয়ে শিখা অনেক দূরে চলে গিয়েছিল। তাই ধীরে ধীরে বয়সের সাথে সাথে রজতও নিজেকে গুটিয়ে নিয়েছিল। একরকম বিয়ে আর করবেই না ঠিক করে ফেলেছিল। এভাবেই জীবনটাকে কাটিয়ে দেবে সে ঠিক করে ফেলেছিল। আজ এত বছর বাদে হঠাৎই এই বিজ্ঞাপনটা তার চিন্তাধারাকে যে এতটা নাড়িয়ে তুলবে সেটা আর ভেবে দেখেনি সে। কাল সকালে উঠেই ফোন নাম্বার অনুযায়ী ডায়াল করতে হবে, দেখা যাক ব্যাপারটা কি দাঁড়ায়। সারা রাত ভালো করে ঘুমও হলো না তার। অতীত, বর্তমান আর ভবিষ্যতের মাঝে দাঁড়িয়ে সুখের দাড়িপাল্লাটা একবার মেপে নিতে ইচ্ছে হলো। সুখ দুঃখকে মানুষ আজ তার হাতের মুঠোয় নিয়ে নিয়েছে, তবুও জোর করে কি সুখী হওয়া যায় কখনো? নিজের মনকে প্রশ্ন করে হেসে ওঠে রজত। সকাল 10টা বাজতেই যথারীতি নম্বর অনুযায়ী ফোন করতেই সেই একই বিজ্ঞাপনের কথাগুলো আনসারিং ফোনে রিপিট হতে লাগলো বারবার, এবং তার সাথে বলা হয়ে চলল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সোম থেকে শুক্রবার খোলা থাকে এই দাম্পত্য মিলন কেন্দ্র অফিস। শুধু বাংলাতেই নয়, হিন্দি আর ইংলিশেও রিপিট হতে লাগলো একই কথা, কিন্তু বারবার ফোন করা সত্ত্বেও ফোনটা তো কেউ ধরছে না। আর দেরি না করে তাড়াতাড়ি স্নান সেরে মোটামুটি তৈরি হয়ে নিল রজত। হাতে ধরা বড় ব্যাগটার ভেতরে নিজের কিছু বায়োডাটা ও পাসপোর্টটা নিয়ে নিল। বলা তো যায় না, যদি দরকার পড়ে। ভালোবেসে একসময় বিয়ে করেছিল সে শিখাকে, যদিও বিয়েতে মায়ের সামান্য আপত্তি ছিল। একই ব্রাহ্মণের মেয়ে, তার উপর একটু বেশি পড়াশোনা জানা, চাকরি করা মেয়ে, তাই সাধারণ কায়স্থের পরিবারে এসে মানিয়ে নিতে পারবে কিনা
এটাতেই দোটানায় পড়েছিল বাড়ির লোক। শিখাও কখনো বেশ ভালো, আবার কখনো তার অপছন্দের কিছু ব্যাপারে একেবারেই অন্যরকম। রজত পুরুষ হিসেবে কখনো সখনো ব্যক্তিত্বের প্রকাশ করতে গিয়ে অশান্তির সূত্রপাত, আর সেটাই বিয়ের 7-8 বছর থেকে একটু একটু করে বাড়তে বাড়তে 15 বছরে গিয়ে একেবারে ডিভোর্সে দাঁড়ালো। জীবনের 45 বছরে পড়তে না পড়তেই একেবারে ছন্দপতন হয়ে যাবে, এটাও ভাবা যায়নি কখনো। তাই 50 বছরে গিয়ে নিছকই একটা কৌতূহল মনের কোণায় ভেসে উঠল, দেখা যাক এই রাজ্যটক দাম্পত্য মিলন কেন্দ্র কি বলে। ঠিক মতন জায়গাটাকে খুঁজে নিয়ে ট্যাক্সি থেকে নেমে ঠিকানা মিলিয়ে 9তলা বিল্ডিংটার লিফটে উঠে 4 তলায় অফিস ঘরে গিয়ে ঢুকলো রজত। বিশাল আকারে সাজানো এয়ার কন্ডিশন হলটাতে রীতিমতো নানান সাইজের কম্পিউটার, ল্যাপটপ, ফটোকপি মেশিন, ফ্যাক্স, ফোন সবেরই বন্দোবস্ত রয়েছে। অফিসের কর্মচারীরা ছাড়াও গোটা 15-20 অল্প বা মাঝবয়সী মহিলা ও পুরুষ বেশিরভাগই সোফায় বসে, আবার অনেকে দাঁড়িয়ে অপেক্ষা করছে ভেতরে দেখতে পেল। ওরে বাস, এ তো এলাহি কারবার, মনে হচ্ছে ব্যবসাটা তো ভালোই চলছে। রজত মনে মনে হেসে উঠল। লাইন দিয়ে রিসেপশনে গিয়ে কথা বলতে নিয়মমতো ফর্ম পেল সে, এবং সেগুলো ফর্মে লেখা অনুযায়ী আইনসম্মতভাবে ফিল আপ করে অন্য কাউন্টারে জমা দিতে বলা হলো। রজত যথারীতি নিয়মমতো সবকিছু করে জমা দিল। টানা 3-4 ঘন্টা অপেক্ষা করার পর রজতের 5 তলায় ইন্টারভিউর ব্যাপারে ডাক পড়ল। লিফটে করে 5 তলায় পৌঁছে বিশাল ফ্লোরটার চারিদিকে ছোট ছোট মোট 6টা ঘর চোখে পড়ল, সবকটাই দরজা বন্ধ। তার হাতে টিকিটের নাম্বার অনুযায়ী 4 নম্বর ঘরটা শুধু খোলা ছিল। দরজা দিয়ে ঢুকতেই ওয়েলকাম জানিয়ে বসতে বলে উল্টো দিকের চেয়ারে বসা ভদ্রলোক উঠে এসে দরজাটা বন্ধ করে দিলেন। তারপরে নিজের চেয়ারে বসে হেসে বললেন, বলুন, হাউ ক্যান আই হেল্প ইউ? ইন্টারভিউ দিতে গিয়ে শৈশব থেকে বার্ধক্যের দ্বার পর্যন্ত মোটামুটি সব হিস্ট্রি জানাতে হলো ওনাকে ওনার প্রশ্ন অনুযায়ী। উনি সামনে রাখা কম্পিউটারে প্রশ্নের সাথে বলা উত্তরগুলো সব সেভ করে রাখতে লাগলেন শোনার সাথে সাথেই। সবশেষে বলা হলো 7 দিন বাদে এখানেই আবার এসে দেখা করতে, এবং ওরা তখন তার মনের মানুষ অফার করবে যার সাথে বাদবাকি জীবন সে সুখে কাটাতে পারবে। এই রাজ্যটক মিলনের ব্যাপারে ওনাদের স্পেশাল ট্রেনিং ক্লাসও রয়েছে, এবং সেখানে মহিলা পুরুষ উভয়দেরই আলাদা আলাদাভাবে ট্রেনিং দেওয়া হয়। এই ব্যাপারে দাম্পত্য মিলনের 100% গ্যারান্টিও দিয়ে দিলেন ভদ্রলোক কথা বলতে বলতে। এখানে কোনো গড়মিলের প্রশ্নই নেই। বাড়ি ফিরতে ফিরতে মনে মনে বলে রজত, এ তো এখানকার ডাক্তার বিদ্যা, জ্যোতিষ বিদ্যা সকলকেই হার মানাতে চলেছে। সময় মতন 7 দিন পর গিয়ে রজত একটা মেয়ের অফার পেল, ঠিক তার মনেরই মতন ওদের কথা অনুযায়ী। মেয়েটির সাথে 7 দিন ঘোরাঘুরির পর দুজনকে রিপোর্ট দিতেই বলা হলো যে এই ব্যাপার দুজনেই একমত কিনা, আর যদি একমত হয় তাহলে 10 লক্ষ টাকা দক্ষিণা দিতে হবে অ্যাডভান্স হিসেবে এই রাজ্যটক মিলন কেন্দ্রকে। এরপর 10 বছর পর 50 কোটি, তারপর আবার 10 বছর পর 50 কোটি, এভাবে দিয়ে যেতে হবে এই মিলন সমিতিকে সুখী দাম্পত্য জীবনের পুরস্কার হিসাবে। তবে এর মধ্যে যদি কেউ একজন মারা যান তাহলে হিসেব অনুযায়ী পয়সা কাটা হবে যতদিন দুজনের একসাথে ছিলেন। তারপর স্বামী বা স্ত্রীর মধ্যে একজন কেউ একা হয়ে গেলে আর 1 পয়সাও দিতে হবে না। 50 বছরে গিয়েও ইন্দ্রিয় শক্তিগুলোকে ঠিকমতো দমন করে উঠতে পারল না রজত। কৌতূহলী মনের বাসনা বলে উঠল, হয়তো মনের মিল হয়ে এবারে বাদবাকি জীবন সুখেরই হবে। একা থাকার কষ্টটাকেও একটু ভোলা যাবে তাহলে। 7 দিন বাদে ঘোরাঘুরির পর দুজনেই রাজ্যটক দাম্পত্য মিলন কেন্দ্রে গিয়ে তাদের মতের মিলের কথা জানিয়ে সাইন করে দিল, আর তার সাথে 10 লক্ষ টাকা অ্যাডভান্সও করে দিল রজত। মাত্র 1 মাসের ছুটি নিয়ে এসেছিল সে, তাই অনেকটা তাড়াহুড়ো করেই সুমনাকে রেজিস্ট্রি করে সামান্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুভ পরিণয়টা সেরে নিল। রজত ফিরে যাবার 6 মাস বাদেই সুমনা রজতের কাছে গিয়ে পৌঁছলো। পাসপোর্ট ও ভিসা করার পর শুরু হলো ওদের নতুন জীবন। প্রথম নানা কাজের চাপে অফিস থেকে ফিরতে দেরি হলেও সুমনা কোনো রকম মান অভিমান দেখাতো না। শিখার সাথে থাকাকালীন এসব সামান্য ব্যাপার নিয়েও প্রায়ই মনোমালিন্য বা মান অভিমান হতো ওদের মধ্যে। রজত কিছুটা অবাক হয়ে আস্তে আস্তে সুমনাকে অফিস থেকে ফোন করাটাও কমিয়ে দিল একদম। এমনকি ফিরতে দেরি হলেও কিছু জানাতো না, বা ইচ্ছে করে মাঝে মধ্যে সে দেরি করে ফিরত। সবকিছুই সুমনা হাসি মুখে মেনে নিত, কখনো কোনো প্রশ্ন করতো না এই ব্যাপারে। এরপর একদিন রজত এক পার্টিতে হঠাৎ করে অস্বাভাবিক ড্রিঙ্কস করে বসলো। শিখাকে ডিভোর্স করার পর থেকে ড্রিঙ্কসের মাত্রাটা অনেকটা কমিয়ে নিয়ে এসেছিল সে, তাই অনেকদিন বাদে এভাবে মাতাল হতে দেখে তার বন্ধু বান্ধবরা একটু হকচকিয়ে গেল।
এই মদ গেলার ব্যাপারে শিখার প্রবল আপত্তি ছিল, কিন্তু শিখার সাথে বিয়ে হবার পর থেকেই নিজেদের মধ্যে নানান অশান্তি বাড়তে থাকাকালীন রজতের ড্রিঙ্কসের মাত্রাও বেড়ে চলল। তাই অনেক সময়তেই শিখা রজতের সাথে অনেক পার্টিতে যেতে চাইতো না, অথবা রজতকে ফেলে একা মাঝরাতে গাড়ি চালিয়ে বাড়ি ফিরে আসতো সে। আর আজ রজত মাতাল হয়ে অস্বাভাবিক আচরণ করে হঠাৎই পরিবেশটাকে অসুস্থ করে তুলেছে দেখেও সুমনা চুপ করেছিল, তাকে সঙ্গ দিয়ে চলছিল। এভাবে সুমনার প্রশ্রয় দেওয়াটাকে উপস্থিত বন্ধু বান্ধবরা কেউই মেনে নিতে পারছিল না। রজতকেও এই ব্যাপারে তার নতুন বিয়ে করা বউ সুমনার এরকম অদ্ভুত আচরণের ব্যাপারে অনেক কথা শুনতে হয়েছিল অন্যদের কাছ থেকে। একদিন রজত সুমনাকে প্রশ্নই করে বসলো, আচ্ছা সুমনা, আমি যে এত মদ গিলে মাতলামি করি, অশ্লীল কথা বলি, তাতে তোমার খারাপ লাগে না? উত্তরে সুমনা বলে ওঠে, তোমার ভালো লাগে বলেই তুমি খাও, এনজয় করো, তোমার ভালো লাগাটাকে আমি বাধা দিতে যাব কেন? দেরি করে ফেরার ব্যাপারেও রজত সুমনাকে প্রশ্ন করে উঠেছিল। সুমনা, আমি দেরি করে ফিরলে পরে তোমার চিন্তা হয় না, বা ফোন না করলে তোমার রাগ হয় না? সুমনা বলে উঠেছিল, তুমি নিশ্চয়ই কাজের চাপে খুব ব্যস্ত থাকো, তাই দেরি করে ফেরো বা ফোন করার সময় পাও না। রজত বলে উঠেছিল, নিজেকে সামলাতে না পেরে। তাই বলে তুমি? বাকিটা আর বলতে গিয়েও বলে উঠতে পারলো না সেদিন। রজত মনে মনে বলে উঠল, সুমনা ছন্দ মিলিয়ে চলার এক সুর, এ যেন তাল কাটতে চায় না কোনো সুরেরই। দিনের পর দিন একই সুরে চলা বলা হাসা কাদা, এর যেন কোনো ব্যতিক্রম নেই। এটাই কি রজত চেয়েছিল শেষ পর্যন্ত? এটা যে আরো বেশি রকমের একঘেয়েমি জীবন, একই সুরে বাঁধা একঘেয়ে দাম্পত্য জীবনের চাইতে বরং একা থাকাও অনেক বেশি ভালো। জীবন সঙ্গিনী যদি একই সুরে কথা বলে, হাসে কাঁদে, তবে তার সঙ্গের দরকারটাই বা কিসের? একটু হাসি কান্না মনোমালিন্য মান অভিমান সামান্য বিচ্ছেদ আর ব্যথা বেদনার মধ্যে দিয়েই তো সুখের সঙ্গটাকে অনেক বেশি করে অনুভব করা যায়। সুমনার সব ব্যাপারে নির্বিকার থাকার সঙ্গটাকে রজত কিছুতে মেনে নিতে পারে না। একদিন রাতে খাবার টেবিলে রজত সুমনাকে জিজ্ঞাসা করে ওঠে, সুমনা, দেশে তোমার বাবা মায়ের জন্য মন খারাপ করে না? ওদের কাছে যেতে তোমার মন চায় না সুমনা? সুমনা আস্তে করে বলে ওঠে, তুমি যদি পছন্দ করো তবেই আমি যাব। রাগে জ্বলতে জ্বলতে রজত তৎক্ষণাৎ প্রশ্ন করে ওঠে, তোমার কি ইচ্ছে? তোমার কি মন চায়, যেতে না থাকতে? সুমনা হেসে বলে, তোমার ইচ্ছেই আমার ইচ্ছে, তুমি যা বলবে তাই হবে। তীব্র আক্রোশে ফেটে পড়ে রজত সেদিন, চিৎকার করে বলে, এভাবে থাকা যায় না একসাথে সুমনা, জাস্ট থাকা যায় না। এ ধরনের সম্পর্ক থাকার থেকে না থাকাই ভালো। আমি আর পারছি না, আই অ্যাম সিক অফ ইট। উল্টো দিকে চেয়ারে বসা সুমনার গাল বেয়েও চোখের জল গড়িয়ে চলে, ঝরঝরিয়ে কেঁদে ওঠে সেও। আমিও আর পারছি না রজত, আমিও হাঁপিয়ে উঠেছি এইভাবে অভিনয় করতে করতে। রজত এবারে সম্পূর্ণ ভেঙে পড়ে বলে ওঠে, চলো সুমনা, আবার আমরা রাজটক দাম্পত্য মিলন কেন্দ্র অফিসে ফিরে গিয়ে আমাদের ব্যর্থতার কথা জানাই। সুমনাও নিমেষে রাজি হয়ে যায়, মুহূর্তেই এক ঝলক হাসি ফুটে ওঠে তার চোখে মুখে। 1 বছর যেতে না যেতেই সুমনাকে নিয়ে রজত আবার ইন্ডিয়াতে ফিরে আসে। রাজটক দাম্পত্য মিলন কেন্দ্রে গিয়ে হাজির হয় দুজনে। বড্ড বেশি মনের মিল হয়ে যাওয়াতে সুখী হতে পারলাম না স্যার, ক্ষমা করবেন। এর উপায় কি? রাজ্যটক দাম্পত্য মিলন সমিতির প্রেসিডেন্ট ডক্টর সুবীর ব্যানার্জি রজত আর সুমনার মুখের দিকে হাঁ করে অবাক চোখে বেশ কিছুক্ষণ চেয়ে রইলেন। তারপর ধীরে বলে উঠলেন, আমরা মনের মিল হয়ে সুখী হওয়ার ব্যাপারে কাজ করি, বেশি মিল হয়ে দুঃখী হওয়ার ব্যাপারটাকে তো কখনো ভেবে দেখিনি। আর এই কেসও আগে আসেনি কখনো, এরকম কেস আগে কখনো হ্যান্ডেল করিনি আমরা। সরি, এর জন্য আপনাকে আর 1 পয়সাও দিতে হবে না। তাছাড়া অ্যাডভান্স টাকার চেকটাও ফেরত পেয়ে যাবেন দিন 7 মধ্যে। ধন্যবাদ। উল্টো দিকে রজত আর সুমনাও দুহাতে নমস্কার জানিয়ে দাম্পত্য মিলন কেন্দ্র থেকে বেরিয়ে এলো। তারপরে দুজনে দুপথ ধরার জন্য প্রস্তুত হলো। সুমনা বলে উঠল করুণ চোখে রজতের দিকে চেয়ে, একটা ছোট্ট অনুরোধ করব রজত? রজত গম্ভীর গলায় বলে উঠল, বলো। সুমনা শান্ত গলায় বলে উঠল, দুজনে দুজনের থেকে দূরে থেকেও তো সুন্দর বন্ধুত্বের সম্পর্কটা রাখা যায়, নাইবা হলাম স্বামী স্ত্রী। রজতের মুখে হেরে যাওয়া দাম্পত্য সুখের এক করুণ হাসি ভেসে উঠল। সুমনার দিকে চেয়ে বলে উঠল, চেষ্টা করে দেখব। বাড়ি ফিরে ভাবতে থাকে রজত, মানুষ আজ টাকা দিয়ে শারীরিক পরিবর্তনের মতো চারিত্রিক দিকগুলোরও পরিবর্তন করতে ব্যস্ত হয়ে পড়েছে, শুধুমাত্র একটুখানি সুখী হওয়ার লোভে। রজত তো জীবনে সুখী হতে চেয়েছিল। সত্যি কি জোর করে সুখী হওয়া যায়? হয়তোবা কেউ কেউ জোর করে সুখী হতে গিয়ে দিনের শেষে আত্মহত্যার পথটাকেই বেছে নেয়। দাম্পত্য মিলন কেন্দ্রগুলোতে সেসব কেস গিয়ে পৌঁছতে পারে না বা ধামাচাপা পড়ে যায়। মনে পাতায় হঠাৎই মান্নাদের গানের কলিখানা ভেসে ওঠে তার, গুনগুন করে গেয়ে ওঠে ঠোঁটের কোণায় এক ঝলক হাসি টেনে নিয়ে, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না।
গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।